ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কি এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং? এটা খুব গুরুত্বপূর্ণ এমন এক। হ্যালো বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটি বিষয় হলো তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আরকে, তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার। তো দেরি না করা যাক, চলো শুরু করি, ক্লাস শুরু করি। তো প্রথমে আসি বায়ুমণ্ডল। কি বায়ুমণ্ডল আমরা সম্পর্কে জেনেছি এর আগে। তো বায়ুমণ্ডলের পরে আজকে আলোচনার বিষয় আছে তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন। তো প্রথমে তাপ, উষ্ণতা, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে আমাদের ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল সেটা জানতে হবে। তো ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কি? তো আমরা ভাবি যে সূর্য থেকে যে আলোটা পড়ছে সম্পূর্ণ আলোটাই আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। আমরা অবশ্যই ভাবি, যাদের আমাদের অনেকজনের এটা ধারণা হতে পারে, কিন্তু না। সূর্য থেকে যে বিপুল পরিমাণ সৌরশক্তি বা সৌর কিরণ তৈরি হয় তা পৃথিবীতে আসে তার মাত্র 200 কোটি ভাগের এক ভাগ ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছায়। একে বলে ইনসোলেশন বা আগমনী সৌর বিকিরণ। তাহলে কি বোঝা গেল? যে সূর্যের যতটাই সূর্যের যতটা কিরণ হয় তার 200 কোটি, মানে ভাবতে পারো কতটা হতে পারে, 200 কোটি ভাগের এক ভাগ মাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। ওই এক ভাগটাই আমরা বলছি ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। ঠিক আছে, তারপরে আসো এলবডো। তো এলবডো কি? এই যে সূর্যরশ্মি আমাদের 200 কোটি ভাগের এক ভাগ এসে পৌঁছালো, কিন্তু এই এক ভাগই আবার এক ভাগের 100% যদি করি, বা এই এক ভাগ সূর্যরশ্মি আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে না। এই সূর্যরশ্মি এক ভাগ আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে না। এখানে আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে এই এক ভাগে যদি আমরা 100% বা শতাংশ রূপে দেখি, এই এক ভাগের 200 কোটির মধ্যে এক ভাগের 100% যদি করি, তার মধ্যে 35% কি হয়? সূর্যরশ্মি আবার বায়ুমণ্ডলে দিয়ে পৃথিবী মহাশূন্যে ফিরে যায়। সেটাকেই বলে এলবডো, যেটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না। এবং যে 65% আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলা হয় সৌর বিকিরণ। তাকে কি বলা হয়? সৌর বিকিরণ। অবশ্যই। তো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, মানে এই যে বায়ুমণ্ডল যে গরম হচ্ছে বা উত্তপ্ত হচ্ছে আমাদের এই পৃথিবী, তার পদ্ধতি কি হচ্ছে? প্রধানত 3টা পদ্ধতিতে হয়। কি কি? বিকিরণ, পরিচলন এবং পরিবহন। তো বিকিরণটাকে বলবো আমরা, বিকিরণ বলবো ভূপৃষ্ঠের উত্তপ্ত হওয়া সেই তাপ যখন দীর্ঘ তরঙ্গের মাধ্যমে বাইরে ফিরে যায় তাকে বলবো বিকিরণ। এবং পরিচলন কাকে বলবো? পরিচলন যে বায়ু গরম হয়ে হালকা হয়ে বাষ্পের রূপে যখন উপরে যায় এবং উপরে শীতল বায়ুটা যখন নিচের দিকে নেমে আসে, একে আমরা বলবো পরিচলন। এবং পরিবহন কাকে বলবো? ভূপৃষ্ঠের উত্তপ্ত হওয়ার যে ভূপৃষ্ঠের সংস্পর্শে আসা বায়ুটাই হলো পরিবহন। এবার আমরা এমন একটা ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কি এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং? এটা খুব গুরুত্বপূর্ণ এমন একটা, আমরা বর্তমান সময় এমন একটা জায়গার মুখোমুখি এসে দাঁড়িয়েছি যে বিশ্ব উষ্ণায়ন আমাদের গ্রিনহাউস গ্যাস বিপুল পরিমাণে অস্বাভাবিকভাবে বাড়ছে। তার কারণ কিন্তু প্রধানত আমরা। তো প্রথমেই বলি যে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে লাস্ট 5 থেকে 10 বছরে কতটা হারে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমরা জানি। এখন বর্তমানে আমরা একটা বড় সমস্যার মুখোমুখি, তা হলো বিশ্ব উষ্ণায়ন বা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস, যেমন CO2, CH4, N2O। ঠিক আছে, এর পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীতে গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এটি বলে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে একে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলবে? যে পৃথিবী গ্রিন হাউস গ্যাস CO2, CH4, N2O এর পরিমাণ বিপুল হারে বাড়ছে। এই জন্যই কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন অস্বাভাবিকভাবে বাড়ছে। আমাদের বিশ্বের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে।
কেন এটা হচ্ছে? এর কারণ প্রথমে হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন করা। আমরা জীবাশ্ম জ্বালানি যে হারে ব্যবহার করছি তার জন্যই সেটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে গাছ কাটা। আমরা গাছ নিজেদের নিত্য প্রয়োজনে আমরা গাছ কাটছি কিন্তু গাছ লাগাচ্ছি না। তারপরে কি হচ্ছে? CO2 কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে, যা গ্রিন হাউস গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করছে। ঠিক আছে, তারপরে আসছে কলকারখানার ধোঁয়া। এই কলকারখানা অনেক অনেক কলকারখানা হয়, যার ধোঁয়ার কারণে আমরা কি করি? পৃথিবীর যে বায়ু স্তর আছে বা ওজোন স্তর আছে তা ধ্বংস করছে, এবং তার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে কোনো কলকারখানার আশেপাশে দিয়ে তোমরা গেলে হয়তো বুঝতে পারবে যে কি হারে এরা আমাদের ক্ষতি করে। ধরেন যারা হচ্ছে মালদাতে যাও, আমরা তো দক্ষিণ দিনাজপুরে বাস করে এবং মালদাতে যাই, তো আমরা মাঝে মধ্যে মালদা যাওয়ার নারায়ণপুরের আগে একটা কারখানা হয়, সেখানে আমরা গেলে সবাইকে নাকে মানে হাত দিতে হয়। কেন? সেই জায়গাতে একটা বিচ্ছিরি গন্ধ একটা হয়, এবং এই যে বিচ্ছিরি গন্ধের মাধ্যমে সেটা আবহাওয়াকে বায়ু দূষণ করছে বা অনেক কিছু দূষণ করছে, সেগুলো আমাদের ভ্রুক্ষেপ থাকে না। তো এইভাবে হচ্ছে আমাদের কি হচ্ছে, কারণগুলো মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে বুঝতে পারলে গ্লোবাল ওয়ার্মিং কিভাবে হচ্ছে। তো এর ফলাফল আমাদের কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হলে আমাদের কি ক্ষতি হবে? প্রথমেই উষ্ণতা বাড়ছে, গরম বেড়ে যাচ্ছে। তো আমরা জানি যে গরম বাড়লে বা উষ্ণতা বাড়লে কি হয়? বরফ হচ্ছে গলে যায়। তো আমাদের মেরুতে যেহেতু সব বরফ আছে মেরু অঞ্চলগুলোতে, তো প্রথমেই বলছি যে মেরু অঞ্চলের বরফ গলে যায়। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলে কি হচ্ছে? বরফ গলে যাচ্ছে এবং সমুদ্র অঞ্চলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে মেরু অঞ্চলের বরফগুলো গলে কোথায় আসবে? সমুদ্র অঞ্চলে, এবং সমুদ্র অঞ্চলের উচ্চতা জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা সমুদ্র উপকূলের সমস্যা এবং যা যে কোনো বড় ধরনের সাইক্লোন আমাদের এখন বেশি দেখা যায়, ঘূর্ণিঝড়। ঠিক আছে, এবং জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। হঠাৎ কোনো বছর খরা হয়ে যাচ্ছে, আবার হঠাৎ দেখছি কোনো বছর বন্যা হয়ে যাচ্ছে। এইসব সমস্যা হচ্ছে কিসের জন্য? আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এবার হচ্ছে তাপমাত্রার বৈচিত্র্য কারণ। তাহলে আমরা একটা পৃথিবী বা একটা দেশে বাস করি, তারপরও আমাদের কি হয়? তাপমাত্রার পরিবর্তন হয়। যেমন আমি দক্ষিণ দিনাজপুরে বাস করছি, আমাদের এখানে তাপমাত্রা অন্যরকম, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে, দক্ষিণ দিনাজপুরটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গের কিছু জেলা দার্জিলিং, কালিম্পং, এখানকার তাপমাত্রা কি সবসময় কম, সেই জায়গাটাতে শীত থাকে, আমাদের মতো গরম থাকে না। তাহলে এই পরিবর্তনটা কেন হয় তাপমাত্রা? তা হচ্ছে বিশেষ কয়েকটি কারণ। প্রথমত বলছি অক্ষরেখা, দ্বিতীয়ত হচ্ছে উচ্চতা। তাহলে অক্ষরেখার কারণে কি জন্য তাপমাত্রার পরিবর্তন হয়? অক্ষরেখার কারণে যে নিরক্ষরেখার কাছে সূর্য কি লম্বভাবে কিরণ দেয়, মানে নিরক্ষরেখাতে যেভাবে হয় সূর্যরশ্মি কিভাবে পড়ে, নিরক্ষরেখা অঞ্চলগুলোতে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আর মেরু অঞ্চলগুলোতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। ঠিক আছে, এই জন্য তাহলে তোমরা জানো তো লম্বভাবে যখন সূর্যরশ্মি পড়ছে তাহলে সেটা উত্তপ্ত বেশি হবে, সেখানে তাপমাত্রা বেশি হবে, এবং যেগুলোতে তির্যকভাবে পড়ছে সেগুলোতে তাপমাত্রা কম হবে। এবং উচ্চতা, প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বাড়লে তাপমাত্রা প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। তো আমরা ট্রপোস্ফিয়ারে আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় কি হয়? আমাদের তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি করে হ্রাস পায়। তাহলে আমাদের এই অঞ্চলটা আমাদের থেকে যারা পাহাড়ি অঞ্চলে থাকবে তাদের কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কালিম্পং বা আমাদের দেশে যেমন হচ্ছে কাশ্মীর, তারা কি পাহাড়ে থাকে, তাহলে তাদের তাপমাত্রা কম হবে, আমাদের তাপমাত্রা বেশি হবে। এই জন্য হচ্ছে তাপমাত্রার পরিবর্তন দেখা যায়। তো তোমরা যদি এই বিষয়টা ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা লেখা সহজ হবে এবং সুন্দরভাবে লিখে আসতে পারবে। এবং আমার ভিডিও কেমন লাগে এবং তোমরা আজকের এই ভিডিওতে কি শিখলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কি করা যেতে পারে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তো থ্যাংক ইউ। আমি